থেকে ফিরতে যে এতটা দেরি হয়ে যাবে একদম বুঝতে পারিনি রে। তা যা বলেছি। তা ঠিক, তা তুমি আমার সাথে গেলে তাই অত মাল একসাথে কিনে আনতে পারলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কথাটা বলতে বলতে সুজন হঠাৎ থেমে গেল। ওর চোখ পড়ল। কিরে, কি বলতে বলতে থেমে গেলি? হ্যাঁ, ওদিকে দেখো মদনদা, ওইদিকে একটা লোক গাছতলায় পড়ে আছে গো। এই সন্ধেবেলায় আবার গাছতলায় কে বসে থাকবে? চলো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। চলো। এই চলো না, আমরা বরং একটু এগিয়ে গিয়ে দেখি। আচ্ছা চলো। আরে এ এ তো আমাদের গায়ের দেবদাস যে। যা বলেছিস। তা কি বউ পরপুরুষের সঙ্গে পালিয়েছে বলে মন খারাপ করে বসে আছিস নাকি রে? ওকে বলে লাভ নেই, ও আবার পুরুষ নাকি? যা বলেছ। আরে শঙ্কর, তুই কেমন পুরুষ মানুষ রে? তোর বউ তোকে ছেড়ে পরপুরুষের হাত ধরে চলে যায়। ছি 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 ছি। খবরদার খবরদার সুজন, তুই আমার বউয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। বলবো বলবো, 100 বার বলবো। হ্যাঁ, তুই একটা কাপুরুষ, আর সেই জন্যই তোর বউ তোকে ছেড়ে পালিয়েছে। কি বললি? কি বললি? আমি আমি কাপুরুষ? হ্যাঁ। সুজনের বলা কাপুরুষ শব্দটা শুনে মন মরা হয়ে বসে থাকা শঙ্কর যেন হঠাৎ করেই হিংস্র হয়ে উঠল। সে পাশে পড়ে থাকা একটা আধলা পাথর ছুঁড়ে মারল সুজনকে লক্ষ্য করে। বাবা, তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? সুজনকে পাথর মারলি কেন? বেশ করেছি, পাথর মেরেছি। ও আমার বউকে নিয়ে উল্টোপাল্টা কথা বলার কে? তুমি বললে তোমাকেও মারবো। দাঁড়াও, বেরো আমার মুখের সামনে থেকে। দাদা বাবু, আপনি এখানে? ওদিকে মা ঠাকুরুন আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছে। তাড়াতাড়ি আসুন, আমার সাথে বাড়ি চলুন। কেন, কি হয়েছে? আমার আর কি বাকি আছে? এই তো দাদাবাবু এক্ষুনি ওর মাথায় পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দিয়েছে। বাবা, পাগল পাগল হয়ে গেছে তোর দাদা বাবু। বাবারে, তোর মতন পাগলকে পাগলা গারোতে রাখা উচিত রে। এবার দেখ তোকে আমি কি করি। কাল সকাল হতে যে তোর বিচার মোড়ল মশাই করবে। এ গাঁ থেকে তোকে আমি যদি না বের করেছি তো আমার নাম মদন চাটুর্য নয়, বলে দিবি। দয়া করে আপনি দাদাবাবুকে ছেড়ে দিন। সকলেই তো জানেন দাদাবাবুর মনের অবস্থা ভালো নয়, কিন্তু তাও ওর মনের অবস্থা কি সেটা জেনে তোমাদের পেট ভরবে না। ভালো কথা বলছি চম্পা, এখনো সময় আছে। তোর দাদাকে পাগলা গারদে রেখে দিয়ে আয়, না হলে কোন দিন শুনবি তোদেরই মেরে মুড়ে। সেসব নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। আপনাদের আর কাজ কি পরনিন্দা পরচর্চা করা ছাড়া? চলুন দাদাবাবু, আমাদের ফিরতে হবে। অগত্যা চম্পা কোনো কথা না বাড়িয়ে শঙ্করকে সাথে নিয়ে রওনা দিল ভিটের উদ্দেশ্যে। মা ঠাকরুন, এই নিন, দাদাবাবুকে সাথে করে নিয়ে এসেছি। তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? দাদাবাবু একদম ঠিক আছে মা ঠাকরুন, তবে কি রে, বলতে বলতে থেমে গেলি কেন? আর বলবেন না মা ঠাকরুন, দাদাবাবু ওই গায়ের ওই সুজন মণ্ডলকে পাথর ছুঁড়ে কপাল ফাটিয়ে দিয়েছে। এ বাবা, তারপর তারপর আর কি? আমি কোনো রকমে ঝাড়ি নিয়ে এসেছি। তাও তো আমাদের শাসাত ছিল যে আমাদের নাকি গা ছাড়া করবে। আরে শঙ্কর, তুই কেন এরকম করেছিস? লোকটা যদি মরে যেত? মরলে মরতো। ওরা আগের থেকেই আমার পারোকে নিয়ে অনেক খারাপ কথা বলছিল, তাই হাতের সামনে যা পেরেছি সেটা ছুঁড়ে দিয়েছি। ওরা যদি আবার এরকম করে আমি ওদের আবার মারব। আমার তো বয়স হয়েছে, কিন্তু তোর তো পুরো জীবনটাই পড়ে আছে। সেটাকে কেন এভাবে নষ্ট করছিস? পারো নেই, ও তোকে ছেড়ে চলে গেছে। এটা যত তাড়াতাড়ি তুই বুঝবি, সেটা তোর আমার দুজনেরই মঙ্গল। শোন, আমি তোর সাথে মুকুজ্জে বাড়ির ছোট মেয়ে মিনার বিয়ে ঠিক করেছি। আমি এই কথা তোমাকে আগে অনেকবার বলেছি, আমার পক্ষে আর দ্বিতীয়বার বিয়ে করা সম্ভব না। তুই তাহলে আমার কথা শুনবি না? আমি পারবো না মা। শঙ্কর, শঙ্কর শোন, শঙ্কর। শঙ্কর নিজের মায়ের কথায় কোনো কর্ণপাত না করে সোজা ঘরের দিকে এগিয়ে গেল। এই ছেলেকে নিয়ে জানি না কি করব, সত্যিই জানি না আমি। কিন্তু যেমন করেই হোক ওই মেয়ের ভূত শঙ্করের ঘাট থেকে আমাকে নামাতেই হবে।
পার্বতীর স্মৃতি বুকে নিয়ে কাঁদতে কাঁদতে কখন যে শঙ্কর গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল তা সে নিজেই জানে না। কিন্তু হঠাৎ মাঝরাতে এক অজানা শীতল হাওয়ার স্পর্শে শঙ্করের ঘুম ভেঙে গেল। শঙ্কর আধো ঘুম জড়ানো চোখে বিছানায় উঠে বসে। সামনের দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। এ দেখে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক অস্পষ্ট নারী অবয়ব। শঙ্কর, আমার কাছে এসো, তোমায় আমার কিছু বলার আছে। গলাটা শুনেই যেন শঙ্করের শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই কণ্ঠ তার বড্ড চেনা, এ তো তার পারোর কণ্ঠস্বর। এতটা ভেঙে পড়লে চলবে না তোমায় শঙ্কর, তোমাকে যে আরো শক্ত থাকতে হবে। আমার জন্য তোমাকে বাঁচতে হবে। পারো পারো, তুই তুই ফিরে এসেছিস। আমি জানতাম তুই ঠিক ফিরে আসবি, তুই ঠিক ফিরে আসবি। পারো, আমাকে একা ফেলে তুই কোথাও যেতে পারিস না। শঙ্কর দু হাত বাড়িয়ে অবয়বটির দিকে ছুটে যায়। পারো, যাস না পারো, আমাকে ছেড়ে যাস না। কোথায় 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 গেলি পারো? শূন্য ঘরে শঙ্করের আর্তনাদ গুমরে মরে। সে চারিদিকে হন্যে হয়ে খোঁজে তার পারোকে। হঠাৎ জানালার দিকে নজর যেতেই সে থমকে দাঁড়ায়। শঙ্কর, আজ বিকেলে তুই কিন্তু তৈরি থাকিস। আমরা আজ মিনার বাড়িতে যাব। মুখুজ্জে মশাইকে আমি নিজে কথা দিয়ে এসেছি। আমি তোমাকে কাল রাতেই কতবার বললাম মা, আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা কিছুতেই সম্ভব না। আর তুই কেন বুঝতে চাইছিস না যে তোর ওই পারো আর কোনো দিন ফিরে আসবে না? তুমি জোর করে আমার ঘাড়ে এই বিয়েটা চাপাতে পারো না মা। তোকে যেতেই হবে, আমি কথা দিয়ে এসেছি। আমার কথার কি কোনো দাম নেই? এরপর যদি তুমি আমাকে বিয়ে করতে বলো তাহলে আমি কিন্তু গলায় দড়ি দেব। শঙ্কর! দরজায় টোকা পড়ার শব্দ শুনে এই সকালবেলা আবার খেয়ে এলো। বিরক্তি নিয়ে সদর দরজা খুলতে চায়। দরজার অপর প্রান্তে হাসি মুখে দাঁড়িয়ে আছে শঙ্করের ছোটবেলার বন্ধু গণেশ। আরে আরে আয় বাবা, আয় গণেশ, আয় বাবা। এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। না জেঠিমা, ঠিক সেরকম কোনো ব্যাপার নয়। আজ এতগুলো বছর পর গ্রামে ফিরলাম তো, তাই বেশ ভালো লাগছে গো। ভাবলাম সবার আগে তোমাদের সাথেই দেখা করে আসি। আচ্ছা, তোমার শরীর কেমন আছে জেঠিমা? বড্ড শুকনো লাগছে তোমাকে। হ্যাঁ, আর কি বলবো বাবা, তোর এই পাগল বন্ধুকে নিয়ে দিন রাত যা যাচ্ছে আমার উপর দিয়ে, তারপর কি আর শরীর ভালো থাকে? ভালো আর থাকবে কোথায় বল? সে কি, কেন জেঠিমা? কি হয়েছে শঙ্করের? সে অনেক কথা, এখন আর দরজায় দাঁড়িয়ে সব কথা বলা যাবে না। তুই পরে সব কথা শুনবি তোর বন্ধুর মুখে। আয় আয়, ভেতরে আয়। গণেশকে দেখে শঙ্করের বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে যেন মুহূর্তের জন্য নিজের সব দুঃখ ভুলে যায়। গণেশ, তুই তুই কবে এলি? আরে এই তো রে, আজ সকালেই পা রাখলাম এখানে। শঙ্কর দ্রুত এগিয়ে গিয়ে আবেগে গণেশকে জড়িয়ে ধরে। বহু বছর পর প্রিয় বন্ধুকে কাছে পেয়ে সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। কতদিন পর দেখা হলো বলতো? তুই তো আমাদেরকে ভুলেই গিয়েছিলি। আরে না রে না, ভুলিনি। আর ভুলিনি বলেই তো আবার এই গ্রামে ফিরে এলাম। তা বেশ করেছিস। তাই এবার থাকবি তো নাকি দুদিন থেকেই আবার শহরে ফিরে যাবে? আরে না না, এবারে হাতে সময় নিয়ে এসেছি। দিন কতক থেকে তারপরেই যাব। তাহলে তো জমিয়ে মজা করবো। হ্যাঁ, একদম। আর ভুলে যাওয়া কি অতই সহজ রে শঙ্কর? আচ্ছা, তোর মনে আছে ওই সেই যে আমরা সেই দুপুরে রোদের মধ্যে হরেন মণ্ডলের বাগানে আম চুরি করতে যেতাম? হ্যাঁ, ওই দিনগুলো কি আর ভোলা যায় রে? মনে আছে একবার আম পাড়তে গিয়ে তুই মই থেকে পড়ে গিয়েছিলি,
আর আমি ভয় তোকে ফেলে দৌড়ে পালিয়েছি। একসাথে কত মজা করেছি, কত বদমাইশি করেছি, মানে ও আজ সেই মুহূর্তগুলো মনে পড়লে না মনটা হেবি হালকা হয়ে যায় রে। কথা বলতে বলতে হঠাৎ গণেশ শঙ্করের মুখের দিকে গভীরভাবে তাকায়। শঙ্করের চোখের নিচে কালি আর ভেঙে যাওয়া চেহারাটা তাকে বিচলিত করে। এই শঙ্কর, সব তো হলো, কিন্তু ভাই তোর কি হয়েছে বলতো? তোকে এমন দেখাচ্ছে কেন? জেঠিমাকেও দেখলাম, মনে হলো শরীর খুব অসুস্থ। আর তোকে দেখে তো মনে হচ্ছে ঠিকমতো মানে খাওয়া দাওয়াও করিস না। তো সেই জেল্লা কোথায় গেল শঙ্কর? আর আমি তো শুনেছিলাম তোর বিয়ে হয়ে গিয়েছে। তা বউঠান বউঠান কোথায়? ডেকে আন, আলাপ করা, পরিচয় করা। পার্বতী নেই রে। মানে মানে আমি আমি ঠিক বুঝলাম না শঙ্কর। নেই মানে কি? মানে বউঠান বাপের বাড়ি গেছে? থাক না সেসব কথা গণেশ। আজ এতগুলো দিন পরে আমার বাড়িতে এসেছি, সেসব পুরনো কাসন্দি ঘেঁটে কি হবে? অন্য কথা বল শঙ্কর, এখন আমি কি এতটাই পর হয়ে গেছি যে নিজের দুঃখের কথাটাও নিজের প্রিয় বন্ধুকে বলা যায় না? কি হয়েছে বলতো আমায়? তুই কি আমাকে বিশ্বাস করিস না? কি করবি সেসব শুনে? আমার 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 কপালটাই পোড়া। তার কথা শুনে আর কি হবে? দেখ শঙ্কর, বিশেষ কিছু হয়তো করতে পারবো না, আমি তো আর ভগবান নই। কিন্তু যদি আমার পক্ষে সম্ভব হয় তবে তো সেই সমস্যা সমাধানের চেষ্টা করব আমি। কিন্তু তার জন্য তো আগে তোকে আমাকে সবটা খুলে বলতে হবে। কি লুকাচ্ছিস তুই বলতো? ও আর কি লুকোবে বাবা, ওর কপালটাই খারাপ। জেঠিমা, জেঠিমা তুমি এরকম কথা বলছো কেন? তোর বন্ধুকে কতবার বারণ করেছিলাম ওই মেয়েকে বিয়ে করিস না, বিয়ে করিস না, কিন্তু কে কার কথা শোনে? এত বছর এই মেয়েটার সাথে প্রেম করে বিয়ে করার পরেও জানতে পারলো না ও যে ও ছাড়া ওই মেয়ের আরও নাগর রয়েছে। বিয়ের 2 বছরের মাথায় স্বামী, ঘর সংসার সব ছেড়ে দিয়ে নাগরের সাথে পালালো। তোকে তো সবটাই বললাম গণেশ, এর চেয়ে বেশি আমার আর কিছুই বলার নেই। দেখ শঙ্কর, তোকে দেখে আমার কিন্তু মোটেও ঠিক লাগছে না। তুই ভেতরে ভেতরে পুরো শেষ হয়ে যাচ্ছিস। কি হয়েছে তুই প্রথম থেকে আমাকে সবটা খুলে বল। চেহারার কি দশা করেছিস তুই শঙ্কর? চেহারা দিয়ে আর কি হবে রে, ভেতরটাই যখন পুড়ে শেষ হয়ে গেছে। আমি আর পার্বতী ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু মায়ের কোনোদিনই এই বিয়েতে মত ছিল না। কিন্তু আমার মুখের দিকে চেয়ে মা পার্বতীকে মেনে নিয়েছিল, কারণ তখন আমার মনে হয়েছিল। কিন্তু ঘর করতে গিয়ে বুঝলাম মা কোনোদিনই পার্বতীকে মন থেকে মেনে নিতে পারেনি। কেন কেন? বউঠান কি কোনো অন্যায় করেছিল নাকি? আরে না রে না, ও তো মাকে খুব ভালোবাসতো, যত্ন করতো। কিন্তু সমস্যাটা শুরু হলো তখন থেকে, যখন পার্বতীর পেটে আমাদের সন্তান এলো। আমি আর পার্বতী দুজনেই খুব খুশি ছিলাম। আমরা চেয়েছিলাম ছেলে হোক বা মেয়ে, যেটাই হোক যেন সুস্থ ও স্বাভাবিকভাবে এই পৃথিবীর আলো দেয়। কিন্তু পার্বতী আমাকে প্রায়ই বলতো মা নাকি ওকে জোর করে ওই গুরুদেবের কাছে নিয়ে যেতে চাইতো। গুরুদেবের কাছে? কেন? খুব সম্ভবত মা পুত্র সন্তান চেয়েছিল, আর গুরুদেব হয়তো সেই সব টোটকা ফোটকা জানতেন। তারপর একদিন আমাকে এক বিশেষ কাজে শহর যেতে হলো। কয়েকদিন পর শহর থেকে ফিরে যা শুনলাম, তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। পাড়ার লোক আর মা বলল ও নাকি অন্য কোনো পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করবো না, আমার পার্বতী কিন্তু ওরকম মেয়ে নয়। ও আমাকে ছেড়ে পালাতে পারে না। বিশেষ করে আমাদের সন্তানকে নিয়ে ও অন্য কারোর হাত ধরবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। হ্যাঁ, বুঝলাম। দেখ, ব্যাপার তো কিছু একটা নিশ্চয়ই আছে, এতটা সহজ নয় সবটা শঙ্কর। তোকে আর একটা কথা বলবো, তুই বিশ্বাস করবি কিনা জানি না। আমি প্রায় দিন একটা স্বপ্ন দেখি। না, ওটা স্বপ্ন কিনা ঠিক বলতে পারবো না। আমি জানি না, পার্বতী যেন আমার সামনে এসে দাঁড়ায়, আমাকে ডাকে, কিছু কিছু বলার চেষ্টা করে, বুঝলি, মানে আকুল হয়ে কোথাও নিয়ে যেতে চায়। তো তারপর যাবো কিভাবে? আমি হাত বাড়ালেই তো মিলিয়ে যায়। আরও মিলিয়ে যাওয়ার ঠিক পরেই জানলার কাছে একটা লক্ষ্মী প্যাঁচা দেখতে পাই। ওইরকম অদ্ভুত গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কাছে যেতেই প্যাঁচাটা উড়ে পালিয়ে যায়। এরকম বেশ অনেকবার হয়েছে রে। তুই ওই প্যাঁচাটার পিছু পিছু কখনো যাসনি? গেছি, কয়েকবার পিছু পিছু গেছি। গিয়ে দেখেছি একটা বড় গাছের ডালে গিয়ে বসে, সেখানে গিয়ে স্থির হয়ে বসে থাকে, আর কিছু না। কতবার গেছিস তুই ওখানে? বেশ কয়েকবার গেছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি। শোন শঙ্কর, তুই ওই প্যাঁচাটা আমায় দেখাতে পারবি? কেন পারবো না? আজ রাতে বরং তুই আমার সঙ্গে থাক, যদি ভাগ্য সহায় হয় তাহলে। ঠিক আছে, তাই হোক। তবে আজ যদি সে আসে তাহলে আমরা কিন্তু তার পিছু নেব।
শঙ্কর আর গণেশ সন্তর্পণে পা ফেলে লক্ষ্মী পেঁচাটার পিছু নিয়েছে। জঙ্গলটা যত গভীর হচ্ছে, পারিপার্শ্বিক পরিবেশ ততই থমথমে হয়ে উঠছে। আর সেই পেঁচাটা যেন পথ দেখিয়ে ওদের একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। পেঁচাটা উড়ে গিয়ে একটা বড় পুরনো অশ্বত্থ গাছের নিচু ডালে গিয়ে বসে। শঙ্কর, আমার না ব্যাপারটা একদমই ভালো ঠেকছে না রে। আমি নিশ্চিত বৌঠানের সাথে নিশ্চয়ই কিছু না কিছু অঘটন ঘটেছে। গণেশ চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে থাকে। হঠাৎ তার চোখ আটকে যায় অশ্বত্থ গাছ থেকে কিছুটা দূরে। তুই একটু এখানে অপেক্ষা করতো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস তুই? আরে এই, আমাকে একা ফেলে যাস না। এই, আমি নিশ্চিত শঙ্কর, এই জায়গার মাটিটা খুললে কিছু না কিছু একটা ঠিক পাওয়া যাবে। শঙ্কর আর গণেশ দুজনে মিলে সেই উঁচু জায়গার মাটি কোদাল দিয়ে খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর হঠাৎ কোদালের মাথায় শক্ত কিছুর আঘাত লাগে। দুজনে হাত দিয়ে মাটি সরাতেই শিউরে ওঠে। মাটির তলা থেকে বেরিয়ে আসে একটা কঙ্কাল। অন্ধকারেও স্পষ্ট বোঝা যায় কঙ্কালের হাতের হাড়ের সাথে আটকে আছে একটা পুরনো সোনার বালা। হতে পারে না, হতে পারে না। কি হলো? তুই কাঁদছিস কেন? এই সোনার বালাটা আমার পার্বতীর, সবসময় এটা পড়ে থাকতো, কিন্তু এটা এখানে কি করে এলো গণেশ? শান্ত শঙ্কর, এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, আর সেটা হলো জেঠিমা। গণেশের কথা শোনা মাত্র শঙ্করের চোখের জল নিমেষে রাগে পরিণত হয়। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, উন্মত্তের মতো বাড়ির দিকে ছুটতে শুরু করে। কি রে শঙ্কর, এত রাতে কোথায় গিয়েছিলি তুই? এরকম হাঁপাচ্ছিস কেন? চলো, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। চলো চলো চলো। সে কি এত রাতে কোথায় যাব? আমার শরীরটা ভালো লাগছে না বাবা, তুই ছাড় না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে আমার সঙ্গে। চলো। জঙ্গলের সেই মেঠো রাস্তাটা নজরে আসা মাত্রই মিনতির মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি আপ্রাণ চেষ্টা করেন শঙ্করের হাত ছাড়ানোর। তার গলা ভয়ে কাঁপতে থাকে। কি দরকার বাবা? অন্ধকারে কেউ জঙ্গলে আসে? চল না, বাড়ি ফিরে চল না, আমার খুব ভয় করছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না মা, তুমি শুধু আমার সঙ্গে চলো। তাছাড়া আমি তোমার সাথে আছি, কেউ তোমায় কিচ্ছু করতে পারবে না। শঙ্কর কোনো কথা না শুনে তার মাকে টেনে নিয়ে ঠিক সেই জায়গাটাতে নিয়ে আসে যেখানে গর্তের ভেতর কঙ্কালটা পড়েছিল। পাশে গণেশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মিনতি থরথর করে কাঁপতে থাকেন। কি হলো মা, এখনো চুপ করে থাকবে? কি বলবো? এই কঙ্কালটা কার? আমি কি করে জানবো এই কঙ্কালটা কার? তাই নাকি? তুমি সত্যি জানো না এই কঙ্কালটা কার? তাহলে এই বালাটা নিশ্চয়ই চিনতে পারছো। আমি কিচ্ছু জানি না। তুই বাড়ি চল বলছি। আর চুপ থেকো না জেঠিমা, এবার অন্তত সত্যিটা স্বীকার করো। কোন সত্যির কথা বলছিস তোরা? মা কালীর দিব্যি বলছি, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে এসব বের করেছিস সেখানে রেখে দে। বাড়ি ফিরে চল। সত্যি না জেনে আজ আমি কোথাও যাব না মা। আজ তোমাকে সব সত্যি বলতেই হবে। বলো আমার পার্বতী কোথায়? কথাটা শোনা মাত্রই ডুকরে কেঁদে উঠল মিনতি। অশ্রুসিক্ত কণ্ঠে সে বলল, আমি সেদিন মিথ্যে বলেছিলাম বাবা। মানে কোন মিথ্যের কথা বলছো তুমি? বৌমা সেদিন কারোর সাথে পালিয়ে যায়নি। তাহলে কি হয়েছে বলো, তাহলে চুপ করে থেকো না। তুই আর কথা বাড়াস না পারো। আমি যা বলছি তোকে তাই শুনতে হবে। আমার বংশের বাতি দেওয়ার জন্য আমার যে করেই হোক একটা পুত্র সন্তান চাই। কিন্তু মা, ছেলে হোক বা মেয়ে সবই তো ভগবানের দান। তার উপর আমি ওই গুরুদেবের কাছে যেতে চাই না। আমার ওনাকে একদমই ভালো লাগে না, আমি যাব না। তোমার ভালো না লাগাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার মুখের উপর তর্ক করবে না একদম। শঙ্কর বাড়ি নেই, এই সুযোগে তোকে আজই আমার সাথে গুরুদেবের আশ্রমে যেতে হবে। পার্বতী অনেক আপত্তি করে, কিন্তু শাশুড়ির জেদ আর জোরাজুরির কাছে সে হার মানতে বাধ্য হয়।
অগত্যা বুক ভরা ভয় আর অনীহা নিয়ে মিনতির সাথে সে রওনা দেয় গুরুদেবের ডেরার উদ্দেশ্যে। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। তা আজ হঠাৎ এই সময়, ব্যাপার কি মিনতি? গুরুদেব, আমার বৌমা মা হতে চলেছে। বাহ, এ তো খুব আনন্দের ব্যাপার। কিন্তু এই আনন্দের দিনেও তোর মুখে একটা সংশয়ের ছাপ দেখতে পাচ্ছি যে। গুরুদেব, গুরুদেব আপনি অন্তর্যামী গুরুদেব, আপনি সব জানেন। আপনি আমাকে দয়া করে বলুন, আমার বৌমার পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান? মিনতির কথা শুনে গুরুদেব তার তীক্ষ্ণ লোলুপ দৃষ্টি ঘুরিয়ে পার্বতীর দিকে তাকায়। গুরুদেবের সেই দৃষ্টিতে মিশেছিল এক নির্লজ্জ কামুকতা। তার জন্য তো আমাকে তোর বৌমাকে একটু ভালো করে নিরীক্ষণ করতে হবে। যেমন আপনার ইচ্ছে গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই শুনবো গুরুদেব। আমি শুধু পুত্র সন্তানই চাই। কন্যা সন্তান হলে আমার বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না। আরে আমি থাকতে তোর কোনো চিন্তা নেই মিনতি। তুই বরং এক কাজ কর, তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি তোর বৌমাকে একটু ভালো করে দেখি। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। মিনতি কোনো প্রশ্ন না করে অন্ধবিশ্বাসে মাথা নেড়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। গুরুদেবের ইশারায় মিনতি ঘর থেকে বেরিয়ে যেতেই ভারী কাঠের দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। বাইরে চাতালের এক কোণে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে মিনতি। ঘরের ভেতরে গুরুদেব প্রথমে কিছু তুকতাক আর পরীক্ষা নিরীক্ষার অভিনয় করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তার কথাবার্তা অশ্লীল হতে শুরু করে এবং সে কদর্যভাবে পার্বতীকে স্পর্শ করার চেষ্টা করে। অসহায় পার্বতী প্রথমে কুঁকড়ে গেলেও একসময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় তার। অসভ্য জানোয়ার! নিজের বয়সের দিকে তাকিয়েও আপনার লজ্জা হলো না? কাজটা তুই মোটেও ঠিক করলি না, এর ফল তোকে তিল তিল করে পেতে হবে। আপনার লজ্জা করে না নিজের মেয়ের বয়সী একজনের সাথে এরকম অসভ্যতা করতে? ছি! আমি এখনই বাইরে গিয়ে সবাইকে সবটা বলে দেব যে আপনি আমাকে একা পেয়ে কি নোংরামি করার চেষ্টা করেছেন। আমার এখানে কতজন আসে, তাদের অনেকের সাথেই আমি। যাই হোক, তুই যদি তোর শাশুড়িকে সব বলিস, সে জীবনেও বিশ্বাস করবে না যে আমি তোর সঙ্গে এমন কিছু করেছি, উল্টে কলঙ্ক তৈরি হবে। আর আমি যদি একবার তোর শাশুড়িকে বলে দিই যে তোর গর্ভে পুত্র নয় বরং এক অলক্ষী কন্যা সন্তান আছে, তবে জানিস কি হবে? তোর শাশুড়ি যা স্বার্থপর আর বংশের নেশায় মুগ্ধ হয়ে আছে, তোকে ঘর থেকে তাড়িয়ে দিতে দুবার ভাববে না। আর তোর স্বামী যদি জানতে পারে। আপনি এর আগে কোনো মেয়ের সাথে কি অসভ্যতা করেছেন আমি জানি না, তবে এরপর আর কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে এই চটটা মনে রাখবেন। এ কি হয়েছে তোমার? ওভাবে হন হন করে ওখান থেকে চলে এলে কেন? গুরুদেবের আশীর্বাদটুকুও তো নিলে না। আপনি এই লম্পট মানুষটাকে নিজের গুরুদেব বলেন, যে মেয়েদের একা পেয়ে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে গায়ে হাত দেয়, তাদের সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। এসব তুমি কি বলছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঠিকই বলছি, ওই অসভ্য জানোয়ার লোকটা আমাকে একা পেয়ে জঘন্যভাবে ছুঁয়েছে। ও কোনো গুরুদেব নয়, ও একটা পিশাচ। বৌমা চুপ করো, জিভ খসে পড়বে তোমার। ওনার মতো দেবতুল্য মানুষের নামে তুমি এই অপবাদ দিলে। ক্ষমা করো ভগবান, ক্ষমা করো, ক্ষমা করো। এই পাপের ঘড়া কোথায় রাখবো? মা, আপনি কি সত্যি মানুষ চেনেন না, নাকি সব জেনেও না বোঝার ভান করছেন? আমি ওনার নামে মিথ্যে বলছি, এই কথাটা বলতে আপনার বুক কাঁপলো না? এই কথাগুলো আপনাকে বলতে গিয়ে যে কলঙ্কের ছিটে আমার গায়েও লেগেছে, সেটা কি একবারও ভেবে দেখেছেন? আমি দীর্ঘ 35টা বছর ধরে ওনাকে দেখছি, আজ পর্যন্ত কোনো নারীকে উনি স্পর্শ পর্যন্ত করেননি। আর আজ তুমি কালকের আসা মেয়ে হয়ে বলছো উনি তোমার সাথে খারাপ কাজ করেছেন।
এই কথা স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি বিশ্বাস করব না। মিনতির এই অন্ধবিশ্বাস আর অনড় মনোভাব দেখে পার্বতী বুঝতে পারল এই বাড়িতে সে আজ থেকে সম্পূর্ণ একা হয়ে গেল। মিনতি অপরাধীর মতো মাথা নিচু করে গুরুদেবের সামনে দাঁড়িয়ে আছে, তার দুহাত জোড় করা। গুরুদেব গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে, গুরুদেব গুরুদেব আমাকে ক্ষমা করবেন গুরুদেব। বল, কেন এসেছিস তুই এখানে? ওই মেয়ের এত স্পর্ধা। গুরুদেব, আমি বৌমার ওই শিশু সুলভ আচরণের জন্য আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে এসেছি। ও নিতান্তই অবুঝ, তাই এরকম কাজ করে ফেলেছে। দয়া করে আপনি ওকে ক্ষমা করে দিন গুরুদেব। দেখ মিনতি, আমি কিছু করিনি, কিন্তু তোকে এখন যা বলবো সেটা হয়তো শুনে তোর ভালো লাগবে না। কেন গুরুদেব, কি হয়েছে? আমি যখন তোর বৌমাকে বলি যে তার ভাগ্যে পুত্র সন্তান নয় কন্যা সন্তান রয়েছে, তখন কথা শুনে তোর বৌমা প্রচন্ড রেগে যায়। সে আমাকে যা নয় তাই বলতে শুরু করে। এরপর আমি যখন প্রতিবাদ করি তখন সে হাসতে হাসতে আমাকে হুমকি দেয় নাকি সে বাইরে সবাইকে বলবে আমি তার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছি। সে বলে যেহেতু সে মেয়ে তাই দুনিয়া তার কথায় বিশ্বাস করবে। আমি জানতুম ঠিক এরকমই কিছু একটা ঘটবে। আমি জানতুম। ওই মেয়ের চরিত্র খুব ভালো করে চিনি আমি। ছি 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 ছি, আমার বংশের মান সম্মান একেবারে তুলোয় মিশিয়ে দিল গো। এইসবের মধ্যেও একটা কঠিন সত্যি তোকে আমি বলি মিনতি, তোর এই অভিশপ্ত বৌমা কোনোদিনও তোর বংশে পুত্র সন্তানের জন্ম দিতে পারবে না। না 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 গুরুদেব, না না, আপনি এরকম কথা বলবেন না গুরুদেব। তাহলে তো আমার বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না। আপনি তো সব পারেন বাবা। আপনি যেমন করেই হোক কিছু একটা করুন, দয়া করুন। গুরুদেব কিছুক্ষণ চুপ থাকার ভান করে ভেতর থেকে একটা ছোট কাঁচের শিশি বের করে মিনতির হাতে তুলে দেয়। ঠিক আছে, এটা হলো মায়ের চরণামৃত। এটা তোর বৌমাকে কোনো তরল জিনিসের সাথে মিশিয়ে খাইয়ে দিবি। দেখবি তোর বৌমার গোল আলো করে অবশ্যই পুত্র সন্তান আসবে। ধন্য গুরুদেব, আপনি ধন্য। আপনি আমার কুল রক্ষা করলেন। আচ্ছা শোন, একটা কথা মাথায় রাখবি, এই চরণামৃতের কথা যেন তোর বৌমা বিন্দুমাত্র টের না পায়। খুব সাবধানে কাজটা করবি। মিনতি সে মনে মনে স্থির করে আজই সে গুরুদেবের দেওয়া সেই চরণামৃত পার্বতীকে খাওয়াবে। বৌমা, এই নাও, এই দুধটা খেয়ে নাও, শরীরের জন্য ভালো। দিন মা। পার্বতী ঘুণাক্ষরেও কিছু সন্দেহ না করে দুধের গ্লাসটা এক চুমুকে শেষ করে ফেলে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আর সে মৃত্যু যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে সাদা গ্যাঁজলা উঠে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই তার নিথর দেহটা স্থির হয়ে যায়। কি হলো রে বাবা? কি হলো? বৌমা, ও বৌমা, বৌমা কথা বলো। বৌমা। মিনতি বুঝতে পারে সে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মৃত পার্বতীর খোলা চোখের দিকে তাকিয়ে সে পাথরের মতো স্থির হয়ে যায়। ভয়ে আর অনুশোচনায় তার বুক কাঁপতে থাকে। আমি কি করলাম? পার্বতী তো মরে গেল। কি বলবো আমি তাকে? কি জবাব দেব? এই দুধটা খাওয়ার পরেই তো বৌমা। আর আমি সেই দুধে তো চরণামৃত মিশিয়েছিলাম। তাহলে কি চরণামৃতের মধ্যেই কিছু মেশানো ছিল? এইসব নানাবিধ প্রশ্ন মিনতির মনকে বারবার জর্জরিত করছিল। সে খানিকক্ষণ আগে তার হাতে ঘটে যাওয়া এই অনিচ্ছাকৃত হত্যার কারণ অনুসন্ধানের তাগিদে পার্বতীর নিথর প্রাণহীন দেহটা ঘরের মধ্যে বন্ধ রেখে সেই মুহূর্তেই রওনা দিল গুরুদেবের ঘরের উদ্দেশ্যে। গুরুদেব, গুরুদেব, আমায় বাঁচান গুরুদেব, আপনি আমায় বাঁচান। কি ব্যাপার? এই অসময়ে তুই আমার কাছে এসেছিস কেন? আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি গুরুদেব।
আপনি যে চরণামৃত দিয়েছিলেন সেটা, সেটা তুই তোর বৌমাকে দিয়েছিলিস তো? হ্যাঁ, ওকে দুধের সাথে মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু খাওয়ার পরেই ও কেমন একটা করতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই ও মরে গেল গুরুদেব। কি বলছিস এসব? না 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 না, এ কিছু হতে পারে না। ওই দুধে আমি আপনারই দেওয়া চরণামৃত মিশিয়েছিলাম, আর তারপরে আচ্ছা, তুই কি বলতে চাস? ওই চরণামৃতে বিষ ছিল? না, তাহলে হ্যাঁ, ঠিকই ধরেছিস, ওটা চরণামৃত ছিল না, ওটা আমি বিষ দিয়েছিলাম। কি আপনি এরকম? কিন্তু কেন? কেন মানে? তোর আদরে বৌমা আমার কালে চড় মেরেছিল, তার প্রতিশোধ তো আমাকে নিতে হতো। তার মানে বৌমা সেদিন যা বলেছিল সব সত্যি? হ্যাঁ, সব সত্যি। আমি সবাইকে বলে দেব যে আপনি বিষ দিয়ে আমার বৌমাকে মেরে ফেলেছেন। ও তাই নাকি? দেখো, ভয় পেলাম রে বাবা। তা কি বলবে লোকেদের যে আমি বিষ দিয়ে তোর বৌমাকে মেরে ফেলেছি? তারা কেউ তো বিশ্বাস করবে না তোর কথা, কারণ কোনো প্রমাণ নেই যে আমি তোর বৌমাকে মেরেছি। আপনি এত নিচে নামতে পারলেন গুরুদেব? ওরে, আমি যে কতটা নিচে নামতে পারি তোর তো কোনো ধারণা নেই রে। যাই হোক, তুই তো অনেকক্ষণ ধরেই আমাকে বললি যে গ্রামের সবাইকে নাকি তুই আমার কথা বলে দিবি, তা সে বলতেই পারিস, তাতে আমার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু কিন্তু যদি এই কথাটা তোর ছেলেকে বলে দিতে, তোর মা তোর বউকে বিষ দিয়ে মেরে ফেলেছে, তা তোর ছেলে তোকে বাড়িতে রাখবে তো? হ্যাঁ, এই বুড়ো বয়সে ছেলে ঘর থেকে তাড়িয়ে দিলে কোথায় যাবি? গুরুদেবের কথা শুনে মিনতি বেশ চিন্তায় পড়ে গেল। মনে মনে সে প্রমাদ গুনল। কে চিন্তায় পড়ে গেলি তো? তা যেটা কাজ কর, তোর ছেলে ফিরে এলে তুই বরং বলে দে তোর বৌমা তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে, আর ওর দেহটা জঙ্গলে কি পুঁতে দে, তো সাপও মরবে, লাঠিও ভাঙবে। পার্বতী যখন তোমাকে গুরুদেবের কুকর্মের কথা বলেছিল, তখন তুমি ওকে বিশ্বাস না করে ওই ওই লম্পটটাকে বিশ্বাস করেছিলে। হ্যাঁ, আমি জানি তুমি ওকে সহ্য করতে পারো না, কিন্তু তাও ও তো তোমার ছেলের বউ ছিল। বৌমার বাপের বাড়িতে তার মারা 5 বোন, আর বৌমার মায়েরও 5 মেয়ে। এই জন্যই বৌমাকে আমার পছন্দ ছিল না। আমার ভয় হতো যদি তোদের বিয়ের পরে তোদেরও মেয়ে হয়, তখন এই বংশ আর কে এগিয়ে নিয়ে যাবে? তুমি যা করেছো আমি তার জন্য তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। ছি 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 ছি, তুমি নিজের হাতে তোমার তোমার বৌমাকে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি এই কাজ করতে চাইনি, বিশ্বাস কর। আমার ভয় হয়েছিল সব কথা শোনার পর। তুই যদি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিস, তাহলে এই বয়সে আমি কোথায় যাব? শুধু নিজের আশ্রয়ের জন্য তুমি তুমি আমার পার্বতীকে কলঙ্কিত করলে, ওর পবিত্র চরিত্র কলঙ্কিত করলে। তুমি তোমাকে আমার মা বলে ডাকতে ঘেন্না করছে। ছি 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 ছি। জেঠিমা, তুমি আজ যে কাজ করেছো সেটা ক্ষমাই। না গণেশ, না। সেদিন যদি পার্বতীর কথা শুনে শহরে না যেতাম, আজ হয়তো পার্বতী আমার সঙ্গেই থাকতো। জেঠিমা, তুমি একজন নয় বরং দুটো প্রাণকে একসাথে মেরে ফেললে, শুধুমাত্র অন্ধবিশ্বাসের বলি হয়ে। হঠাৎ করেই সেই নির্জন প্রান্তরের শান্ত আবহাওয়া অদ্ভুতভাবে পরিবর্তিত হতে শুরু করে। ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। শুকনো পাতাগুলো বনবন করে উঠতে থাকে। প্রকৃতির এই আকস্মিক রোষে শঙ্কর, গণেশ আর মিনতি স্তম্ভিত হয়ে যায়। হঠাৎ এক অস্পষ্ট নীলচে আলোর আভা ফুটে ওঠে। ধীর গতিতে সেই আলোর ভেতর থেকে আবির্ভূত হয় পার্বতীর আত্মা। তার পরনে সেই সাদা শাড়ি, চোখে এক অদ্ভুত প্রশান্তি, অথচ গভীর বেদনা। পার্বতীর আত্মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আতঙ্কে কুঁকড়ে যায় মিনতি। সে মাটিতে আছাড় খেয়ে পড়ে হাত জোড় করে কাঁদতে থাকে। বৌমা, বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা। আমি পাপ করেছি, আমি বড় পাপ করেছি। আমি নরকেও জায়গা পাবো না বৌমা। আমি জানি মা, আপনি নির্দোষ। ইচ্ছে করে হয়তো আপনি আমার সাথে এই কাজ করেননি। আপনি তো আপনার বংশের মঙ্গল চেয়েছিলেন। কিন্তু মা, আপনি একটা বারের জন্য আমাকে বিশ্বাস করলেন না।
পরপুরুষের থেকে নিজের বাড়ির বউয়ের কথা কি আপনার কাছে বেশি দামি ছিল না মা? মিনতি কোনো উত্তর দিতে পারে না, শুধু ফুঁপিয়ে কাঁদতে থাকে। এরপর পার্বতী ধীর পদক্ষেপে শঙ্করের দিকে এগিয়ে যায়। শঙ্কর তখন বিস্ময় আর আবেগে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। পার্বতী, আমি শুধু তোমায় সত্যিটা বলতে চেয়েছিলাম শঙ্কর, কিন্তু আজ তোমার সামনে সেই সত্যি প্রকাশ পেয়েছে। আজ এতগুলো মাস শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। শঙ্কর, তোমার বউ দুশ্চরিত্রা নয়, সে কাউকে কোনোদিন ভালোবাসেনি তোমাকে ছাড়া। আজও আমি তোমাকেই ভালোবাসি। আমাকে ক্ষমা করে দাও পার্বতী, আমি স্বামী হয়ে তোমাকে রক্ষা করতে পারিনি। আমাকে সাথে নিয়ে চলো, আমি আর একা থাকতে পারছি না। না শঙ্কর, এখনো একটা কাজ বাকি আছে। যে পিশাচ আমার আর আমার অজাত সন্তানের সাথে এরকম নিষ্ঠুরতা করেছে, তার প্রাপ্য শাস্তি না হওয়া অবধি আমার মুক্তি নেই। আমি জানি বৌমা, যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা নেই। আমার জন্যই ওই লম্পট লোকটা সুযোগ পেয়েছে। তুমি আমাকে প্রায়শ্চিত্তের একটা সুযোগ দাও বৌমা। ওই পাপিষ্ঠকে আমি শাস্তি দেব নিজের হাতে। বৌমা, গুরুদেবের গলায় যতক্ষণ রুদ্রাক্ষের মালা আছে ততক্ষণ তুমি তার একটা চুলও ছিঁড়তে পারবে না। তাহলে তাহলে কি হবে? ওই রুদ্রাক্ষের মালা চুরি করার দায়িত্ব আমার। পার্বতীর আত্মার চোখে এবার এক প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। সে জানে বিচারের সময় আসন্ন। শঙ্কর আগে থেকেই ঝোপের আড়ালে ওত পেতে বসেছিল। সে জানে আজই শেষ সুযোগ। গুরুদেবের শরীরের ওই রক্ষা কবচ না সরালে পার্বতীর আত্মা কিছুই করতে পারবে না। তাই সে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। গুরুদেব ঘাটে এসে নিজের গায়ের চাদর আর গলার সেই ভারী রুদ্রাক্ষের মালা ও মাদুলিগুলো খুলে পাড়ের একটা পাথরের উপরে রাখলেন। এরপর তিনি নিশ্চিন্ত মনে জলে নামেন। গুরুদেব জলে ডুব দিতেই শঙ্কর নিঃশব্দে এগিয়ে এসে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে রুদ্রাক্ষের মালাটা তুলে নিয়ে আবার লুকিয়ে পড়ে। গুরুদেব স্নান সেরে উঠে নিজের চাদরটা গায়ে জড়িয়ে নেন, কিন্তু উত্তেজনায় বা অন্য কোনো ঘোরে রুদ্রাক্ষের মালার কথাটা সম্পূর্ণ ভুলে যান। হঠাৎ এক অশুভ শক্তির উপস্থিতি টের পান গুরুদেব। তার শরীরের লোম খাড়া হয়ে যায়। তিনি বুঝতে পারেন কেউ একজন ঘরে প্রবেশ করেছে। তাকে চোখে দেখা না গেলেও তার অনুভূতি স্পষ্ট বোঝা যাচ্ছে। এই, কে তুই? তুই যাই হোস, আমার সামনে আয়। আমার সাধনায় বিঘ্ন ঘটানোর সাহস কার হলো? তুই আগেও তো আমার কিছু করতে পারিসনি, আর এখন অশরীরী হয়ে আমার ক্ষতি করবি। ভুলে যাস না আমি কে। তোর পাপের খরা আজ পূর্ণ হয়েছে। আজ তোকে বাঁচানোর কেউ নেই। যতক্ষণ আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, তুই আমার একটা চুল ছিঁড়তে পারবি না। অপশক্তি আমার কাছেও ঘেঁষতে পারবে না। কথাটা বলেই গুরুদেব অভ্যাসবশত নিজের গলায় হাত দিতে চান, কিন্তু সেখানে রুদ্রাক্ষের স্পর্শ না পেয়ে তিনি শিউরে ওঠেন। তার হাত থরথর করে কাঁপতে থাকে। মালাটা, আমার মালাটা কোথায়? মালা ওটা তো এখন শঙ্করের হাতে। তুই তো আজ নিঃস্ব। বল, কি অন্যায় করেছিলাম আমি? তোর কুকীর্তির প্রতিবাদ করেছিলাম বলে তুই আমাকে মেরে ফেললি। খুব ইচ্ছে ছিল আমার স্বামী, সংসার আর নিজের সন্তানকে নিয়ে সুখে ঘরকন্যা করব। তোর জন্য আমার সেই স্বপ্ন ছাই হয়ে গেছে। মৃত্যুর পরেও সবাই আমাকে ভুল বুঝেছিল। সেই অপমানের শাস্তি আজ তোকে পেতেই হবে। আসবি না, আসবি না, একদম আমার কাছে আসবি না। চলে যা এখান থেকে, চলে যা। বাঁচার জন্য আর্তনাদ করে ওঠে। সবাই বুঝতে পারে পার্বতীর প্রতিশোধ সম্পন্ন হয়েছে। তার চেহারায়
এখন আর কোনো রাগ নেই, আছে শুধু এক গভীর শান্তি। আমার কাজ শেষ, এবার আমায় মুক্তি দাও। অনেক দিন এই পৃথিবীর মায়ায় আটকে ছিলাম, এবার আমাকে যেতে হবে। যদি পরজন্ম বলে কিছু থাকে, তাহলে আমি আবার তোমার পার্বতী হয়েই ফিরে আসতে চাই। পার্বতী, এবার যে আমায় যেতে হবে। শঙ্কর আর কিছু বলার আগে তারা দেখে পার্বতীর আত্মা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে থাকে। সে যেন একটা উজ্জ্বল আলোক বিন্দু হয়ে মিশে যায় রাতের ওই অন্ধকার আকাশে।